উদ্ধারের সফল নায়ক এবং যিনি আমাদের বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশকে মুক্ত করার জন্য কাজ করেছেন, চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী, তিনি প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আজকে প্রধান অতিথিকে আমরা অপরাধী দিলাম। গত অনুষ্ঠানে ছিলেন তিনি, জানেন তো আমাদের, আপনি মুক্তিযোদ্ধা নাকি? বীর বিক্রমকে, আবার কৃষককে আমি বীর বিক্রম বলে কবিতা লিখেছি। কৃষক বীর বিক্রম কবিতাতে পারেন। আমাদের সেনাবাহিনীর স্বাধীনতা রক্ষা বীর বিক্রম লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী, ওনার সহধর্মী বাংলাদেশের মোটিভেশন জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি খুব ইমপ্রেস ছিলেন এখানে আসার জন্য, হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, হাসপাতালে অস্থির হয়ে গেছেন। এর মধ্যে যদি মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত সভাপতি কবি মাহমুদুল হাসান নিজাম, তার মতো জ্ঞানী, অনুসন্ধানী, বিজ্ঞ, ভাষাবিদ, সাহিত্যিক, একজন সাংবাদিক এবং কবি, তার কথা ঘন্টা পর ঘন্টা শুনলেও কিন্তু আমার কোনো অসুবিধা ছিল না। একটু ব্যক্তিগত সমস্যার কারণে আমার মনে হলো যে উনি আমার কারণেই কি আসলে ওনার কথা শেষ করলেন, উনি তত তাড়াতাড়ি বক্তব্য শেষ করার মানুষ না, সেজন্য আমি দুঃখিত। আজকের এই মহতী অনুষ্ঠান তথা জাতীয় সাংবাদিক মঞ্চের আয়োজনে যে অনুষ্ঠানগুলো, সেখানে সম্মানিত সুধীমণ্ডলী প্রত্যেকে অত্যন্ত গুণী এবং আসলে তাদের সামনে খুব হিসেব করে কথা বলা প্রয়োজন এবং তাদেরকে জ্ঞান দেওয়ার মতো, বিশেষ করে সামনে এবং আমার বাম পাশে যারা বসে আছে বিজ্ঞ সাংবাদিক, কবি, লেখক, এই সাহস আসলে আমার নেই। কারণ যে সাবজেক্টটা এখানে আনা হয়েছে মূল আলোচনার জন্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সাংবাদিক হোক দলীয় দাসত্ব মুক্ত, এটা নিয়ে অনেকে তাদের বক্তব্য দিয়েছেন, কিন্তু আমার একটা নিজস্ব মতামত আছে। আশা করি সেটা আমার মতামত হিসেবেই নেবেন, মানে আমার কোনো দল মত বা আমার পুরনো চাকরি কোনো মতামত নয়। চাকরি জীবনের একটা বিরাট সময় আমি শিক্ষকতা করেছি, বাহিনীর ভিতরে এবং বাহিরে। আমি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ন্যাশনাল ডিফেন্স কলেজে অধ্যাপনা করেছি এবং কমান্ড্যান্ট ছিলাম সুদীর্ঘ 4 বছর। সে আলোকে অনেক সিনিয়র সচিবরা, অনেক বড় বড় পুলিশ কর্মকর্তা, সেনা বাহিনীর লোকজন আসতেন, বিদেশ থেকে প্রায় 40টা দেশের লোক আসতেন ওইসব কোর্সে। লম্বা প্রায় 1 বছর ব্যাপী কোর্স, বেশ কঠিন। সেখানে আমার পছন্দের কতগুলো বিষয় ছিল যেটা আমি পড়াশোনা করতাম। আমি ক্লাস দিতাম পলিটিক্যাল হিস্ট্রি অফ বাংলাদেশ, সিভিল মিলিটারি রিলেশন, মিডিয়া রিলেশন, এটা খুব পছন্দের সাবজেক্ট কিন্তু আমার, রিজিওনাল কনফ্লিক্ট, রিজিওনাল কানেক্টিভিটি। এর মধ্যে দুটো বিষয় কিন্তু প্রায় কমন করে গেছে। আমি প্রথমেই বলবো সাংবাদিকতা হোক দলীয় দাসত্ব মুক্ত। আমার মনে হয় এতে করে রাজনীতিকে টেনে আনা হয়েছে। রাজনীতিবিদরাই বোধহয় শুধু সাংবাদিকদেরকে নিয়ন্ত্রণ করে, ঘটনাটা আসলে তা না। আমার রিসার্চ বলে সাংবাদিকদেরকে নিয়ন্ত্রণ করে ব্যবসায়ী এবং বাংলাদেশের প্রায় 90% media house, electronic and print media is controlled by business house, বড় বড় ব্যবসায়ী। ওনারা তাদের এই ক্ষমতা
ইটস এ পাওয়ার হাউস। মানে ন্যাশনাল পাওয়ারের যে কয়েকটা এলিমেন্ট আছে এর মধ্যে কিন্তু মিডিয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং দ্যাট মিডিয়া ইজ কন্ট্রোলড বাই বিজনেসম্যান। এই ব্যবসায়ীরা তাদের অর্থ এখানে ব্যয় করে পার্লামেন্টকে নিয়ন্ত্রণ করার জন্য, রাজনীতিবিদদেরকে, যারা ক্ষমতায় থাকে তাদেরকে, এবং সাংবাদিকদেরকে, যাদেরকে আমরা আজকে আঙ্গুল তুলছি, ইমপ্লিকেট করার চেষ্টা করছি, এদেরকে তারা এইভাবে ব্যবহার করে কাজ করবার বেতন দিব, নাইলে টাকা পাবে না। গ্রামে গঞ্জে মহল্লায় যান, সাংবাদিকতা বা বিভিন্ন সে রিপোর্টার হিসেবে কাজ করে, তাকে বেতন দেয় ম্যাক্সিমাম 5,000 টাকা। এই লোকটা বাকি চলে কি করে? তার মানে আপনি যে বললেন দলীয় মুক্ত, ও তো দলীয় মুক্ত হওয়ার কোনো উপায় নাই। যেখানে সুবিধা পাওয়া যায়, যেখানে রাজনীতি তাকে ডাকবে, সুবিধা দিবে, সেখানে সে যাবে। এটা হলো একটা ইথিক্যাল ব্যাপার যে সে যায়। কিন্তু মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো তার নিয়ন্ত্রক, তার অর্থদাতা, তার জীবনের যে সকল সুবিধা পাওয়ার কথা সেই সংগঠনটার মালিক কিন্তু হলো ব্যবসায়ী। আমরা স্বাধীনতার এই 54 বছরই কি এটার থেকে বেরোতে পেরেছি? পারিনি। কোন দল কি বলেছে এই পর্যন্ত যে আগামীতে ক্ষমতায় গেলে সাংবাদিক, এই যে বিষয়টা, সাংবাদিকতার বিষয়টা, এটাকে আমরা স্বাধীন সাংবাদিকতায় আনানোর জন্য সর্বোচ্চ 30% শেয়ার দিব মালিক তথা ব্যবসায়ীকে, আর 70% মালিকানা থাকবে সাংবাদিকের, এবং ওই 70% মালিকানা যা আয় হবে সেটা দিয়ে তাদের বেতন ভাতা, তাদের সুযোগ সুবিধা নিয়ন্ত্রিত হবে। মালিকের কোনো নিয়ন্ত্রণ সেখানে থাকবে না। এমন কথা কি কোনো রাজনীতিবিদ বা রাজনৈতিক দল বলেছেন? বলেন না। তাইলে দায়টা কি সাংবাদিকের? দায়ী তো যতটুকু রাজনীতিবিদের, তার চাইতে অনেক গুণ বেশি হলো মিডিয়া মালিকদের। এটা একটা বিষয় আমি বিবেচনার জন্য, এখানে রাজনীতিবিদও আছেন, যদিও রাজনৈতিক পরিচয়ে ওনারা আসেন নাই, স্ব ক্ষেত্রে ওনারা অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র, কেউ শিক্ষক, কেউ বড় ধরনের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি, কারো একটা বিরাট ইতিহাস আছে। এই ধরনের ব্যক্তিরা ইচ্ছা করলে এই বিষয়টা নিয়ে কাজ করতে পারে। এ ব্যাপারে রিসার্চ হয়নি সেটা না, আমি নিজে দেখেছি বেশ কিছু ছাত্র পিএইচডি করেছে এটার উপরে। আমি যে সাবজেক্টটা বললাম যে কি করে সাংবাদিকতায় নিরপেক্ষতা, নির্ভীকতা এবং সাহস এবং ব্যক্তিত্ব ফিরিয়ে আনা যায়, এটা অবশ্যই অবশ্যই সম্ভব। তাইলে সেক্ষেত্রে সহযোগিতাটা কাকে করতে হবে? আগামী দিনের রাজনীতিবিদদের, যারা ক্ষমতায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন, যারা দেশের রাষ্ট্র পরিচালনা করবেন তাদের, এবং অন্যান্য দল যারা বিরোধী দলে থাকবেন, এই উভয়ের সহযোগিতায় আমরা এটা অর্জন করতে পারি। একটা জিনিস এখানে আমি না বলেই পারি না, আমাদের জাতীয় যেসব সমস্যা আছে, এই যে ধরলেন এখন সাংবাদিকতাটা একটা, আমাদের তো আরো বড় বড় সমস্যা রয়ে গেছে। আমরা একটা বৃহৎ পার্শ্ববর্তী দেশ তথা ভারতের আগ্রাসন দ্বারা প্রতিনিয়ত আক্রান্ত। 1972 থেকে এই পর্যন্ত কিন্তু আমরা এটা থেকে ছুটতে পারি। একমাত্র এই জাতির একজন নেতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি পুরা জাতিকে দল মত নির্বিশেষে একত্র করার জন্য বাংলাদেশী জাতীয়তাবাদের প্রচলন করেছেন, এবং তার সেই প্রজ্ঞার কারণে বাংলাদেশের সকল দল ভারত বিরোধী, অর্থাৎ ভারতের আগ্রাসন বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এক হতে পেরেছে। দুঃখের বিষয়, আমাদের নেতা বেশি দিন আমাদের কাছে ছিলেন না, কিন্তু তার যে ফিলোসফি বা দর্শন, সেটা যদি সঠিকভাবে চর্চা করা হতো আজ পর্যন্ত, এমনকি শুধু তার দলের দ্বারা, তাইলে অন্যান্য দল নিঃসন্দেহে প্রভাবিত হতো। এটা নিয়ে কোনো রিসার্চ নেই।
এই রিসার্চ যদি করা হতো যে কেন বাংলাদেশি জাতীয়তাবাদ প্রয়োজন এবং কেন বাংলাদেশের মানুষের দল মত নির্বিশেষে জাতীয় ঐক্যের প্রয়োজন, তাইলে কিন্তু আজকে বাংলাদেশ কিন্তু এই হতাশায় নিমজ্জিত হয় না। 16 বছর আমরা স্বৈরাচার এবং ফ্যাসিস্টের যাতা করে নিষ্পেষিত হয়েছি। শুধুমাত্র সেই স্বৈরাচার ফ্যাসিস্ট কোনো একটি দলের নয়, সে একটি শক্তিশালী রাষ্ট্রের আগ্রাসন তথা বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডকে একত্রিত করেছে এবং সে এই দুটো মিলে আমাদের বিরুদ্ধে কাজ করেছে। সুধীমণ্ডলী, আমি বলছিলাম ঐক্যের কথা। কতগুলো জাতীয় বিষয় আছে যেগুলির জন্য কোনো রাজনীতি দরকার হয় না। আমি পার্বত্য চট্টগ্রাম সমস্যা নিয়ে ভাই বলেছেন, রেজাউদ্দিন চৌধুরী, পার্বত্য চট্টগ্রামে আমি নিজেও কিন্তু ক্ষতিগ্রস্ত, আমি আহত হয়েছিল। আপনারা আমার বিবৃতির কথা বলেছেন, আমি এই জিনিসটা সহজ ভাষায় ক্লারিফাই করতে চাই। আমি জেনারেল জিয়াউর রহমানের সময় তার নির্দেশে এবং তার উৎসাহে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেই 1978 সালে। 80 সালে পার্বত্য চট্টগ্রামে আমি কমিশন অফিসার হিসেবে যোগ দেই এবং জেনারেল জিয়া আমার কমিশনে 7 দিন পরে আমাদের ক্যাম্পে গিয়ে জিজ্ঞেস করেছিলেন কেন আমরা হিলট্রেক্সে এসেছি। কেউ ঠিকমতো উত্তর দিতে পারেনি। তিনি একটি উত্তর দিয়েছিলেন জেনারেল জিয়া নিজে, কারণ পার্বত্য চট্টগ্রামে আমাদের জনসংখ্যার কোনো ব্যালেন্স নেই, ডেমোগ্রাফিক ব্যালেন্স নেই। মাত্র 11.5% বাঙালি এবং বাকি সবই হলো উপজাতি। এক্ষেত্রে ডেমোগ্রাফিক যে ব্যালেন্সটা সেটা না আসা পর্যন্ত আমাদের পক্ষে এখানে তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া সম্ভব নয়। আমি এখানে বাঙালিদেরকে এনে পুনর্বাসন করব। তোমাদেরকে একই ভাবে পাহাড়িদেরকে যেভাবে যত্ন করে তোমরা লালন পালন করছো তাদের উন্নয়নের জন্য, বাঙালিদেরকেও সেভাবে এখানে পুনর্বাসন করতে হবে। আজকে যদি অনেকে অনেক কথা বলে, তিনি সেই সিদ্ধান্ত সেদিন না দিতেন 1980 সালে, আজকে কিন্তু বাংলাদেশের থাকতো না। তিনি বলেছিলেন তা না হলে হয়তো একদিন আমাদেরকে দেখতে হবে এই বাংলাদেশ ভারতের অংশ হয়ে গেছে। আমরা সেই মহান নেতাকে আমরা হারিয়েছি, কিন্তু তার দেওয়া সেই ফিলোসফি, সেই আদর্শ বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, এটা তো কোনো ব্যক্তির বা দলের নয়, এটা একটা জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যের বিষয়। এই বিষয়েও কিন্তু এই জাতি একত্র হইতে পারে। তাহলে আর কোথায় আপনারা একত্র হবেন? আপনি সাংবাদিকতার কথা বলছেন, আপনি অর্থনীতির কথা বলছেন, শোষণের কথা বলছেন, বাদ দেন সবকিছু। এই যে একটু আগে কবিতা আবৃত্তি করলেন, দুর্নীতি ছিল সেখানে একটা বিশেষ পয়েন্ট। দুর্নীতি করব না, আমি এমপি হব, আমি দুর্নীতি করব না, আমার দল করলে আমি প্রয়োজনে প্রতিবাদ করব। এখন কিন্তু 70 হচ্ছে, দুটাই দেয়া হচ্ছে। সেটা যদি ফলপ্রসূ হয় তাইলে আগামীতে ইচ্ছা করলে যে কোনো এমপি দল যদি জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করে সেটা বিরুদ্ধে ভোট দিতে পারবে, কোনো সমস্যা নাই। তাইলে তো বলতে অসুবিধা কি? আমি দুর্নীতি করব না এবং আমার দলকেও করতে দেব না, বলা যায়? বলেন তাহলে জোর দিয়ে যে এই ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে আসেন, সব দল মিলে বলুক আমরা ক্ষমতায় যাব, কিন্তু জনগণের পয়সা মেরে খাবো না, বিদেশে পাচার করব না, এবং আমরা এই দুর্নীতি হইতেও দিব না। এই কথার কি জাতীয় ঐক্য হইতে পারতো? কিন্তু হচ্ছে না। হচ্ছে না কেন হচ্ছে না? কারণ আমাদের মধ্যে দেশপ্রেমের বিশাল সংকট।
দেশপ্রেম এবং জনগণের প্রয়োজনে রাষ্ট্রকে একত্র করার জন্য রাষ্ট্রীয় আদর্শ উদ্দেশ্যকে একত্র করে আমরা জাতীয় ঐক্য করব, এই ধরনের চিন্তা আসলে খুব কম লালন করে বড় বড় রাজনীতিবিদরা। আমি চাই রাজনীতিবিদদের আসলে সমালোচনা করার মতো ক্ষমতা এবং জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা কোনোটাই আমার নেই। কিন্তু আমি তো একজন নাগরিক হিসেবে বলতে পারি, আমাকে বাঁচতে দেন। আমরা সুদীর্ঘদিন ঠিক মতো নাগরিক হিসেবে বাঁচতে পারি নাই। আমরা মুসলমানেরা যখনই আমাদের নিজেদের কথা বলতে গেছি, আমরা হয়ে গেছি জঙ্গি। আমরা যখনই আমাদের সমস্যার কথা বলি, তখনই আমাদের আলেমরা যায় কারাগারে। আমরা এগুলো সম্পর্কে কথা বলতে পারি। তাইলে আপনি কি নিয়ে জাতীয় করবেন? যে দেশের 88 থেকে 90% মানুষ মুসলমান, তাদের পক্ষে কথা বললে আপনারা মনে করেন যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী এবং জঙ্গি। তো সেই দেশে কিসের জাতীয় ঐক্য? জাতীয় ঐক্য তো হবে সর্ববৃহৎ জনগোষ্ঠী এবং ক্ষুদ্রতম জনগোষ্ঠীকে একত্রিত করে, যেটা জেনারেল জিয়া দেখিয়েছিলেন। ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি উপজাতি সবাই আমরা বাংলাদেশের নাগরিক। আসেন সেই জায়গায় আমরা একত্রিত হই। সেটাতেও তো একত্রিত হতে পারছে। এগুলো আমাদের সবচেয়ে বড় সমস্যা আগামী দিনে। জনগণকে শোষণ করে আর কত রাজনৈতিক চর্চা এবং তথাকথিত গণতন্ত্র চলবে? এই গণতন্ত্র, একটা কবিতা পড়লেন আমার এক বোন, যে গণতন্ত্র আমাকে খেয়ে ফেলে, যে গণতন্ত্র আমাকে শোষণ করে, আরে ভাই সেই গণতন্ত্র তো আমি চাই না। আমি তো সেই গণতন্ত্র চেয়েছি যেটাতে আপনি ক্ষমতায় গিয়ে আমাদের সকলের অর্থনৈতিক সাম্য এবং স্বাধীনতাকে নিশ্চিত করবে। এখন আসেন, কোন একটি সংগঠন তো ভালো নেই, আছে? এতক্ষণ ধরে সাংবাদিকের কথা বললাম, রাজনীতিবিদের কথা বললাম, সশস্ত্র বাহিনীর অবস্থা অত্যন্ত খারাপ, আর আমলাদের অবস্থা কবিতার মাধ্যমেই জেনেছেন। মোটামুটি ভাবে একটা বিসিএস অফিসার হতে পারলেই মনে করে যে আমার ক্ষমতা জনগণের অর্থ, জনগণের সুযোগ সুবিধাকে ভোগ করা। এটা তো আসলে কাম্য নয়। আমাদের সন্তানরাই, আমাদের ভাই বোনেরাই এই আমলাতন্ত্রে গিয়ে যোগ দেয়। কেন দেয়? দেশ সেবা করার জন্য কথা বলে তারা দেশকে শোষণ করার শুরু করে। আরে আমার চাকরিতে যোগ দিয়েছি 150 টাকা ভাতা ক্যাডেট হিসেবে। আমি যখন অফিসার হই তখন আমার বেতন 750 টাকা। কসম আল্লাহ বলছি, আদার করতেছে বোধহয় এখন নাকি 750 টাকায় এক বেলা খেতে পারতাম আমরা সেনা অফিসাররা, আর 2 বেলা হালকা কোন রকমে খেয়ে করেছিলাম। আমাদের 2টা ভালো প্যান্ট, 2 জোড়া ভালো জুতা, 2টা ভালো শার্ট ছিল। বাইরে আসলে মানুষ মনে করতো না জানি এরা কত সুখের মধ্যে আছে। ওই রকম অবস্থায় কিন্তু আমরা, আমাদের মুখে হাসি ছিল, দেশপ্রেম ছিল, ভালোবাসা ছিল, সবকিছু ছিল। এখন আপনি একটা অফিসারকে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা বেতন দেন, ওর মনে কোনো শান্তি নেই। কেন নাই? এবার একটা গল্প বলি। যখন দেখলাম যে আমার সেনাবাহিনীটা ধ্বংসই হয়ে যাচ্ছে প্রায়, তখন ওই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায়ের সময় একটা প্রশ্ন করেছিলাম, আপনি সেনাবাহিনীটাকে ধ্বংস করলেন কি কারণ? এটা আমার যাওয়ার সময় জানতে ইচ্ছা করে, আমার বিদায়ের দিন। তিনি বলেছিলেন, এই সেনাবাহিনী আমার পরিবার ধ্বংস করেছে, দেশের মানুষকে বুঝিয়েছে যে তারাই শেষ আশ্রয়স্থল। আমি দেশের মানুষকে বুঝাই দিব এই সেনাবাহিনী সেই সেনাবাহিনী না। এটা একটা চোর, বাটপার, লুটেরা। এরা মানুষের সম্পদ খায়, টাকা পয়সা, ধন দৌলত নিয়ে এরা আরামায়েশ করে। এদের গোড়া সোনা গয়না ডায়মন্ড নিয়ে দেশ বিদেশে ঘুরবে। এদের অনেক জায়গা জমি থাকবে দেশে, এবং এদের কাজ করবেন পুরো অংশটাই যাবে হলো এদের টাকার হিসাব করতে। এরা আমার দিকে আর ডিস্টার্ব করবে না, আমি যতদিন খুশি ক্ষমতা চালাবো। আমি ওনার কথা বুঝেছিলাম যে উনি কেন আমলাদেরকে, সেনাবাহিনীকে, পুলিশকে, এমনকি রাজনীতিবিদদেরকে রাতে বিরাতে বিভিন্ন দলের ডেকে এনে টাকার ভান্ডার ঢুকাই দিয়েছে। কেন করেছিলেন? দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য। এবং আমার রিসার্চ বলে 10 বছর ক্ষমতায় থাকার পরে যদি কাউকে চান্স দেওয়া হয়,
তাহলে সে মৃত্যু পর্যন্ত ক্ষমতা থেকে যাওয়ার আর ইচ্ছা পোষণ করে না। পৃথিবীর সব দেশেই কিন্তু ফ্যাসিজমের ইতিহাস তাই বলে। সুতরাং অবসর গ্রহণের পরে আমি প্রথম চিৎকার করে বলেছিলাম, শেখ হাসিনার পতন ছাড়া এই দেশের কোন রকমের পরিবর্তন হবে না। একমাত্র দাবি শেখ হাসিনার পতন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সম্মেলনে আমার সেই বক্তব্য ভাইরাল হয়েছিল, আপনারা দেখতে পারেন, যদি কেউ নিতে চান নিতে পারেন। এবং তারপর থেকে আমার জীবন দুর্বিষহ হয়, আয়না করে গিয়েছে, জেল খেটেছি 10 মাস। কিন্তু সেগুলোর চেয়ে বড় ইতিহাস হলো আমরা যারা রাজনীতি করে তাদের মাধ্যমে রাজনীতি দিয়ে তাকে উৎখাত করতে পারি নাই। আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র, আমাদের কম বয়সী তরুণরা এটার মধ্যে সামনের দিকে লিড নিয়ে এগিয়ে গেছে। আমরা কি আসলেই আমাদের লক্ষ্য অর্জন করেছি? আমরা চেষ্টা করছি, কিন্তু আপনাদেরকে একটা সুনামির আভাস দেই, যদি সেই লক্ষ্য অর্জন না হয় তাহলে আবার বলছি এই দেশে আবার একটি রক্তপাত হবে, আবার দেশে বিপ্লব হবে, এবং এতে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং এতক্ষণ কি বলছিলাম, জাতীয় ঐক্য, তাই না? আপনারা যদি জাতীয় ঐক্য সৃষ্টি না করে রাজনীতিবিদ, জনগণ এবং সকলে নিজেদের সমস্যার সমাধান করতে না পারেন, তাহলে ফ্রাঙ্কেনস্টাইন যে কোনো সময় এসে আমাদেরকে গিলে খাবে, এবং সেই ফ্রাঙ্কেনস্টাইনের সাথে যোগ দিবে পার্শ্ববর্তী দেশ ভারত। প্রিয় সুধীমণ্ডলী, আমি অত্যন্ত জ্ঞানী রাজনীতিবিদ হিসেবে আপনাদেরকে বলছি না। আমি যেহেতু ন্যাশনাল সিকিউরিটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করাতাম, সুদীর্ঘদিন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডার ছিলাম, আমার রিসার্চ, আমার তথ্য বলে আমাদের জাতীয় ঐক্যই হলো আমাদের সর্ববৃহৎ সবচেয়ে বড় শক্তি। কোনো রাজনীতিও না, কোনো কিছু না। ঐক্য যতক্ষণ পর্যন্ত না হবে, ন্যাশনাল সিকিউরিটি ডেফিনেটলি আমাদের জন্য ন্যাশনাল যে কোনো ডিজাস্টার ডেকে আনতে পারে। আজকে শুধুমাত্র যে পার্বত্য চট্টগ্রামের সমস্যা তা না, আমাদেরকে আরো 50-100 বছর চিন্তা করতে হবে। কি হতে যাচ্ছে দক্ষিণ পূর্ব কোণে, কি হতে যাচ্ছে বারবাসের ফ্রন্টে, এবং সেখানে আমাদের কিভাবে চিন্তা করতে হবে যে আমাদের স্বার্থ যাতে কোনো ক্রমে বিঘ্নিত না হয়। আমাদের অর্থনীতি, আমাদের ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা, আমাদের ছেলেমেয়েদেরকে যে লেখাপড়ার যে ব্যবস্থা করানো হচ্ছে, এটা কি ঠিক? আমাদের স্কুলে শিক্ষক নাই। আমাদের ছোটবেলা থেকে স্কুলে ধর্মীয় শিক্ষক ছিল, হিন্দু মুসলমান সবার জন্য। এখন গানের শিক্ষক আছে, খারাপ কিছু না, ধর্মের শিক্ষকরা বাদ দিলেন কেন? ও কি দোষ করেছে? ছেলেদের কি নৈতিকতা শিক্ষা, ধর্মীয় শিক্ষা জানার কোনো অধিকার নাই? এই ব্যাপারে কেউ কিছু বলে না। বললে আবার বলবে যে এটা জঙ্গি সম্পর্কে এবং আমলাদের সঙ্গে হুজুরদের পক্ষে কথা বলে, এগুলো নিয়ে কেউ কথা বলছে। তো কথা হলো আমাদের ভিতরে